বর্তমান করোনা পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে বিশেষ করে আমাদের ছাত্র সমাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, যেহেতু স্কুল চলছে না। তাই আমার একটা ক্ষুদ্র প্রয়াস ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লব নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। প্রথমে ফরাসি বিপ্লব আলোচনা প্রসঙ্গে আমরা প্রথমে যে কথাটা আসবে তা হলো বর্তমানে আমাদের যে আধুনিক শাসন ব্যবস্থা, এই আধুনিক শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখি, অর্থাৎ সব মানুষের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং আইনের চোখে সকলের সমান যে অধিকার আছে, এইগুলো কিন্তু আগে ছিল না। গণতন্ত্র এগুলো কিন্তু আগে ছিল না। আগে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল, কিন্তু রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্তঃশ্বাস শূন্যতা প্রকটভাবে মানুষের সামনে তুলে ধরেছিল এই ফরাসি বিপ্লব। এবং মানুষের এটা মনে হয়েছিল যে ফরাসি বিপ্লব থেকে যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই জিনিসগুলো চলতে দিতে থাকলে সমাজ ক্রমশ পিছিয়ে যাবে, মানুষ ক্রমশ শোষিত হবে, মানুষ তার অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তাই ফরাসি বিপ্লব ছিল একটা বিশ্বের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। ফরাসি ইতিহাস প্রসঙ্গে আমরা প্রথমেই যে কথাটা আসে, আমরা ফ্রান্স নিয়ে একটু আলোচনা করে নেব। ফ্রান্স জায়গাটা কোন জায়গায় অবস্থিত, ফ্রান্স নিয়ে একটু কথা বলে নিই। অর্থাৎ ফ্রান্সের অবস্থানটা হচ্ছে ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশের যেসব দেশগুলো আছে, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম ইত্যাদি ইত্যাদি যেসব দেশগুলো আছে, তোমরা জানো যে ফ্রান্স বা অন্যান্য যে দেশগুলো আছে ইউরোপ মহাদেশে, সেগুলো হচ্ছে খুব উন্নত দেশ। এই উন্নত দেশগুলোর মধ্যে একটা হলো ফ্রান্স। এই ফ্রান্সেই কিন্তু ফরাসি বিপ্লবটা হয়েছিল। তাই ফ্রান্সের অবস্থানটা আমরা বুঝলাম, অর্থাৎ ইউরোপ মহাদেশের একটা জায়গা, ইউরোপ মহাদেশের একটা উন্নত দেশ। এবং বিপ্লব কথাটা নিয়ে একটু আমরা আলোচনা করব। অর্থাৎ বিপ্লব কাকে বলে? বিপ্লব কথাটার অর্থ হলো আমূল পরিবর্তন, কোনো একটা বিষয়ের আমূল পরিবর্তন, কোনো একটা সিস্টেমের আমূল পরিবর্তন। এই আমূল পরিবর্তনটাকে বলা হয় বিপ্লব। অর্থাৎ শিল্পের ক্ষেত্রে যদি আমূল পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলবো শিল্প বিপ্লব। যদি জীবনের ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়, তাহলে আমরা সেটাকে বলবো জীবনের বিপ্লব। যদি কোনো দেশের সমাজের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে সামাজিক বিপ্লব। কোনো একটা রাজনৈতিক ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব। অর্থাৎ কোনো একটা বিষয়ের, কোনো একটা সিস্টেমের যে সিস্টেমটা মনে হয় যে ক্রমশ ঘুণধরা সিস্টেম, যে এই সিস্টেমটা কাজ চলতে দেওয়া যেতে পারে না, এই সিস্টেমটা যদি চলে সেক্ষেত্রে মানুষের পক্ষে অমঙ্গলজনক ব্যাপার হবে, তখন মনে হয় যে সেই সিস্টেমটাকে ভেঙে দেওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ ফরাসি যে সমাজ ব্যবস্থা, ফরাসি যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, ফ্রান্সের যে অর্থনৈতিক পটভূমি আস্তে 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 একটা ভঙ্গুর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে এই চলে আসা শাসন ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে সেই জায়গাতে একটা নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু ভাবনায় ভাবিত হওয়ার স্বপ্ন দেখিয়েছিল এই ফরাসি বিপ্লব। তাই আমি আস্তে 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 করে চলে যাই ফরাসি বিপ্লবের বাকি যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে একটু দেখার চেষ্টা করি। প্রথমত যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করব, ফরাসি বিপ্লব কথাটা আস্তে আস্তে ফরাসি একটা কথা আছে, যেটা হচ্ছে এশিয়ারিজম। এশিয়ারিজম কথাটা কি? এশিয়ারিজম কথাটার অর্থ কি? অর্থাৎ পুরাতন তন্ত্র। বুঝাতে পেরেছি তো? পুরাতন তন্ত্র। এই পুরাতন তন্ত্র সিস্টেমটা কি না, এই সিস্টেমটা হচ্ছে একটা দেশের যে পুরাতন শাসন পরিকাঠামো, একটা দেশের রাজনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক ভিত্তি, তার সামাজিক প্রেক্ষাপট, এই টোটালটাকে বলা হচ্ছে এশিয়ারিজম। এশিয়ারিজম, এই এশিয়ারিজম অর্থাৎ এই পুরাতনতান্ত্রিক পরিকাঠামোটা যখন মনে হয়েছে আর চলতে দেওয়া যেতে পারে না, এটা ক্রমশ ভঙ্গুর হয়ে গেছে, এই সিস্টেমটা যদি চলে একটা দেশের পক্ষে কখনো হিতকর হতে পারে না, একটা দেশ কখনো এগিয়ে যেতে পারে না, সভ্যতা কখনো এগিয়ে যেতে পারে না, তখন মানুষ মনে করে যে পুরাতন তন্ত্র, এই পুরাতন কাঠামোটাকে ভেঙে দেওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ এই এশিয়ারিজমকে ভেঙে দেওয়ার প্রয়োজন আছে। এই প্রয়োজনীয়তা থেকেই অ্যাকচুয়ালি মানুষের মনে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে, যে আকাঙ্ক্ষাটাকে পরবর্তী ক্ষেত্রে আমরা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা ফরাসি বিপ্লব যখন আলোচনা করছি, এই আলোচনা প্রসঙ্গে প্রথমেই যে জায়গাটা আসে
যে কি না ফ্রান্সে কি ধরনের শাসন ব্যবস্থা ছিল সেই সম্পর্কে একটু কথা বলে নিই। ফ্রান্সে যে ধরনের শাসন ব্যবস্থা ছিল, শাসন ব্যবস্থাটা কি না রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমি প্রথমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা অ্যাকচুয়ালি কি, কাকে আমরা বলবো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমাদের শাসন ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে অনেকগুলো শাসন ব্যবস্থা আছে, তার মধ্যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল অনেক পুরানো শাসন ব্যবস্থা। এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সেটা যেটা বংশ পরম্পরায় একটা ট্র্যাডিশন, একটা ঐতিহ্য চলে আসে। অর্থাৎ একজন রাজা যিনি আছেন তার অবর্তমানে তার বংশধররা রাজা হবে, তার অবর্তমানে তাদের বংশধররা রাজা হবে। এই যে একটা সিস্টেম, এই যে একটা শাসন পরিকাঠামো, এই পরিকাঠামোটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। তো এখানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, আমরা একটু জানার চেষ্টা করব, আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করব যে কি ধরনের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, বা কোন বংশ এখানে রাজত্ব করছিল, বা তাদের পরিকাঠামো কেমন ছিল, সেটি নিয়ে একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। তার মানে হচ্ছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপট, কোন রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই বিপ্লবটা সংগঠিত হয়েছিল, সেই প্রেক্ষাপটের ভূমিগুলোকে নিয়ে আমরা একটু কাটাছেঁড়া করে নেব। রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা প্রসঙ্গে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে এখানের বুর্ব রাজবংশ রাজত্ব করছিল, এবং এই বুর্ব রাজবংশের যারা রাজা ছিলেন তাদের নাম, যেমন আমরা যে রাজার আমলে এটা হয়েছিল সেটা হচ্ছে ষোড়শ লুই। ষোড়শ লুইয়ের আগে ছিলেন যিনি পঞ্চদশ লুই, তারপর চতুর্দশ লুই। আসলে ওনাদের এইরকমই নাম ছিল। তো এই রাজবংশ রাজা যিনি ছিলেন তারা সবসময় মনে করতেন যে আমরা দৈব সত্যের অধিকারী। এখন প্রশ্ন হলো দৈব সত্য জিনিসটা কি? দৈব সত্য কি না, তারা মনে করতেন যে অ্যাকচুয়ালি আমরা আমাদেরকে পাঠিয়েছেন ঈশ্বর, আমরা সুতরাং ঈশ্বরের কাছে আমরা দায়বদ্ধ, কোনো সাধারণ মানুষের কাছে আমরা দায়বদ্ধ নই, এবং আমি যা মনে করব আমি সেটাই করতে পারি। তার জন্য দেখবে চতুর্দশ লুই একটা কথা বলে গেছেন যে আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। অর্থাৎ উনি যা বলবেন সেটাই আইন, সেটাই রাষ্ট্র, সেটাই শেষ কথা। এটাই হচ্ছে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সবথেকে খারাপ দিক। অর্থাৎ একজন রাজা, এখানের একটা ভালো দিক, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা ভালো দিক কি হয়, রাজার যদি ব্যক্তিগত ক্যারিজমা ভালো থাকে, তার বিচক্ষণতা ভালো থাকে, তিনি যদি ভালো মানসিকতার মানুষ হন, সেক্ষেত্রে কিন্তু একটা দেশ খুব সুন্দরভাবে শাসন পরিকাঠামোকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে পারেন। কিন্তু প্রবলেম হয়ে যায় যখন রাজা তার সেই সুন্দর মানসিকতার অধিকারী না হন, তিনি যদি অলস প্রকৃতির হন, তিনি যদি অত্যাচারী হন, তিনি যদি সাধারণ মানুষকে শোষণ করার মানসিকতা রাখেন, সেক্ষেত্রে কিন্তু রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ফলপ্রসূ হয় না। তাই এই যে পূর্ববংশের যারা রাজা ছিলেন, এই পূর্ববংশের রাজারা নিজেদেরকে দৈব সত্যের অধিকারী বলে বিবেচিত করতেন। তারা ভাবতেন যে সাধারণ মানুষের সঙ্গে আমার একটা ভীষণ তফাৎ, আমাকে ঈশ্বর পাঠিয়েছেন, অতএব আমরা সাধারণ মানুষের কাছে কোনো রকম দায়বদ্ধ নই, আমরা শুধুমাত্র দায়বদ্ধ ঈশ্বরের কাছে। এই যে দৈব সত্যের ধারণাটা তারা বিশালভাবে প্রচার করতেন। তার মানে একটা জিনিস এখানে দেখো, বোঝার চেষ্টা করো, যে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি আমি, যেটা হচ্ছে কি না সাধারণ মানুষ থেকে আমরা কিন্তু আলাদা, সাধারণ মানুষের থেকে আমরা আলাদা, বা রাজা বাদ দিয়ে বাকি একটা দেশের যারা জনগণ আছেন তাদের মধ্যে একটা বিস্তর ফারাক, কারণ এটা ঈশ্বর পাঠিয়েছেন। এই যে একটা প্রচার বা এই প্রচারের যে একটা প্রসারতা, এই প্রসারতা তার ভিত্তিভূমিকে ক্রমশ কি তার মানে একটা রাজকীয় ভাবে প্রতিষ্ঠিত করেছিল। তো এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাটা একটা দেশের পক্ষে কখনোই শুভ ছিল না। তাই পূর্ববংশের যারা রাজা ছিলেন আমরা দেখব তাদের মধ্যে একটা অহমিকা কাজ করত, এবং তাদের মধ্যে একটা দুর্বল মানসিকতা কাজ করত। তাই তারা সঠিকভাবে সমস্ত কাজগুলো রূপায়িত করতে পারত না। তাই এখানে রাজনৈতিকভাবে আমরা দেখতে পাবো যে রাজনৈতিক ভিত্তিটা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। এছাড়া রাজাকে সাপোর্ট করার জন্য, রাজার কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন যারা কর্মচারী ছিলেন, এই কর্মচারীরা ছিলেন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, প্রচুর দুর্নীতি করতো তারা। এই জন্য এই যেমন দেখো ইন্টেন্ডেন্ট বলে একটা আছে, এই ইন্টেন্ডেন্টদেরকে এক ধরনের কর্মচারী, তারা কর আদায় করতো বা অর্থনীতি সংক্রান্ত ব্যাপারে বা প্রশাসনিক ব্যাপারে জড়িত থাকতো এরা। এই ইন্টেন্ডেন্টদেরকে বলা হতো অর্থলোলুপ নেকড়ে। এরা এত বেশি মানুষকে শোষণ করতো যার জন্য তাদেরকে অর্থলোলুপ নেকড়ে বলা হতো। এছাড়া ছিল দেখো এখানে রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা আমরা যখন করছি, এখানে বিচার ব্যবস্থা
খুবই ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা ছিল। অর্থাৎ বিচার ব্যবস্থার সিস্টেম সর্বত্র একই রকম ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিচার ব্যবস্থা ছিল। মানে একই অপরাধের জন্য সমগ্র দেশের যে বিচার সিস্টেম সেটা কিন্তু একই ধরনের ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাপারটা ছিল। অর্থাৎ এখানে একটা ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা ছিল, ত্রুটিপূর্ণ আইন ছিল, এটা বলা যায়। এছাড়া আমরা সামাজিক কারণ আলোচনা যখন করব, সামাজিক প্রেক্ষাপট আলোচনা করব, সেখানে দেখব অভিজাত বলে একটা সম্প্রদায় ছিল। এখানে আমরা দেখব অভিজাত যে সম্প্রদায়টা ছিল, এই সম্প্রদায়টা মানে খুব শোষণ করতো মানুষদেরকে এবং নিজেরা ক্রমশ ফুলে ফেঁপে উঠতো। এবং অভিজাতদের যে বাড়বাড়ন্ত অভিজাতরা ক্রমশ মানুষকে শোষণ করছে, অভিজাতরা নিজেদেরকে খুব ক্ষমতাশালী ভাবছে। এখানে রাজা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো না। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই ফরাসি শাসন ব্যবস্থায় অভিজাতদের যে একটা অভিজাতদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা কিন্তু রাজা ক্রমশ হারিয়ে ফেলেছিল। তাহলে এই প্রসঙ্গে আমরা যেটা মোটামুটি বুঝতে পারছি সেটা কি, যে ক্রমশ একটা রাজা তার দেশকে পরিচালনা করার জন্য যে সুন্দর সুশৃঙ্খল শাসন ব্যবস্থা কায়েম করে সমস্ত মানুষকে একদম এক সুতোয় বেঁধে নিয়ে যেতে পারবে, এইটা কিন্তু পূর্ববংশের কোনো রাজার মধ্যেই ছিল না। বিশেষ করে শেষের দিকে যে রাজাগুলো ছিল তাদের মধ্যে ছিল না। আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি না, ফরাসি বিপ্লবের প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। ফরাসি বিপ্লবের কারণ প্রসঙ্গে যখন আমরা আলোচনা করছি তার আগের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ এখানে একটা ভ্রান্ত নীতি, মানে রাজারা, আবার দেখো এখানে রাজারা একটা ভ্রান্ত নীতি নিত। অর্থাৎ বিদেশ নীতি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের ভ্রান্ত নীতি, যে একটা সুস্থ সুন্দর দেশের পক্ষে মঙ্গলজনক যেসব নীতিগুলো নেওয়ার প্রয়োজন ছিল এগুলো কিন্তু তারা নিতে পারতো না। তারা বিভিন্ন ধরনের ভ্রান্ত নীতি নিত, যে ভ্রান্ত নীতিগুলো তাদের আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে কাজ করত এবং তাদের পক্ষে সেটা কখনোই ভালো হতো না। এই রকম অনেক আমরা দেখতে পাবো যে তারা এইরকম আত্মঘাতী ডিসিশন নিয়েছেন, আত্মঘাতী ভ্রান্ত বিদেশ নীতি নিয়েছেন, যেটা তাদের পক্ষে কখনোই ভালো ছিল না। এছাড়া দেখো যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু রাজাই শেষ কথা বলবে, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সর্বোচ্চ পদে আছেন যিনি, তিনি হচ্ছেন রাজা। সুতরাং সে যা মনে করতো সেটাই আইন, সে যা ভাবতো সেটাই আইন, এবং তার উপরে কারো কিছু বলার ছিল না। এই প্রসঙ্গে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, লেতার দ্য ক্যাসে বলে একটা আইন জারি করা ছিল। সেটা কি না, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, লেতার দ্য ক্যাসে। লেতার দ্য ক্যাসে, এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কেমন, যে রাজার বিরুদ্ধে কেউ কোনো একটা খারাপ বিদ্রোহ করছে, রাজার বিরুদ্ধে কিছু একটা প্রচার চালাচ্ছে, রাজার বিরুদ্ধে কিছু বলছে বা দেশের বিরুদ্ধে কিছু বলছে, সেক্ষেত্রে তারা এই লেটার দ্য ক্যাসে, এই আইন দ্বারা তাদেরকে গ্রেপ্তার করে নিতে পারত। এবং লেটার দ্য গ্রেস বলে আরেকটা আইন ছিল, সে ইচ্ছে করলে আবার ছেড়েও দিতে পারত অভিযুক্তকে। অর্থাৎ সে কোনো অপরাধ করুক বা নাই করুক, রাজার এই ক্ষমতা ছিল, রাষ্ট্রের এই ক্ষমতা ছিল যে কোনো মানুষকে যখন তখন আটক করে রাখা, গ্রেপ্তার করা বিনা বিচারে। অর্থাৎ এই যে একটা লাগাম ছাড়া ভাবনা, এই যে একটা লাগাম ছাড়া মানসিকতা, এই মানসিকতাটার ফলে কি হয় না, দেশের সাধারণ মানুষ খুব নিষ্পেষিত হয়, তারা শোষিত হয়, তারা বঞ্চিত হয়। এইভাবে একটা দেশ কখনো আগাতে পারে না, একটা রাজা কখনো তার দেশকে আগিয়ে নিয়ে যেতে পারে না। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, যে রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা প্রসঙ্গে আমরা একটা জিনিস দেখতে পেলাম, যে এই রাজারা ছিলেন খুব দুর্বল চিত্তের, তাদের ব্যক্তিগত ক্যারিজমা বিচক্ষণতা ছিল না। পূর্ববংশের শেষ পর্যায়ে যারা রাজা ছিলেন তারা নিজেদেরকে দৈবসত্বের অধিকারী মনে করত, এবং রাজার যারা কর্মচারী ছিলেন তারা অত্যন্ত দুর্নীতিপরায়ণ, বিচার ব্যবস্থার প্রচুর ত্রুটি ছিল, তারা অভিজাতদেরকে নিয়ন্ত্রণ করতে পারত না এবং বিভিন্ন নীতি প্রয়োগ করে, বিভিন্ন আইন প্রয়োগ করে সাধারণ মানুষকে বিব্রত করত। সর্বোপরি বিদেশ নীতি সংক্রান্ত ব্যাপারটায় তারা ভ্রান্ত বিদেশ নীতি নিত, যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতো এবং দেশের মানুষকে একটা পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিত। অর্থাৎ তাদের এই ব্যক্তিগত ক্যারিজমার অভাব ছিল। তাই আমার যে প্রয়াস, আমি প্রথম যেটা বললাম, অর্থাৎ
যেটা বোঝানোর চেষ্টা করলাম যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমি আশা করছি তোমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যেসব জায়গাগুলো আমি তুলে ধরলাম সেগুলো তোমরা বুঝতে পেরে গেছো। আমি এরপরে যে জায়গায় যাব সেটা হচ্ছে কি না সামাজিক প্রেক্ষাপট, অর্থাৎ এগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। এরপরের জায়গায় যাব সামাজিক প্রেক্ষাপট। সামাজিক প্রেক্ষাপট আলোচনা প্রসঙ্গে আমরা দেখব ফরাসি সমাজ কেমন ছিল, ফরাসি সমাজে ব্যবস্থাটা কেমন ছিল। ফরাসি সমাজ ব্যবস্থাটা কীরকম ছিল না, তিনটা সম্প্রদায় ছিল। এই তিনটা সম্প্রদায়ের একটা সুবিন্যস্ত সমাজ ব্যবস্থা ছিল। প্রথমে কে ছিল? যাজক। এই এক একটা সম্প্রদায়কে বলা হচ্ছে এস্টেট। তাহলে ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট এবং থার্ড এস্টেট। ফার্স্ট এস্টেটে কারা ছিল না, যাজক সম্প্রদায়। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যাজক কারা। আমি বলছি যাজক কারা। যাজক হচ্ছে সমাজের সবথেকে উচ্চ সম্প্রদায়। এরা গির্জার সমস্ত সম্পত্তি তারা ভোগ করত। অর্থাৎ গির্জাতে, এক একটা গির্জাতে প্রচুর পরিমাণে সম্পত্তি থাকতো, সেই সম্পত্তির অধিকারী ছিল এই যাজক সম্প্রদায়। অর্থাৎ যাজক সম্প্রদায় সবার উপরে ছিল সমাজ ব্যবস্থার সবার উপরে কে আছে? যাজক। এবং এই যাজক সম্প্রদায় ছিল একটা সুবিধাভোগী সম্প্রদায়। রাষ্ট্র থেকে তারা প্রচুর পরিমাণে সম্পত্তি ভোগ করত এবং তারা বিনিময়ে কোনো রকম রাজাকে ট্যাক্স দিত না, এবং গির্জাতে একটা প্রভূত পরিমাণ সম্পত্তি তারা ভোগ করত। কিন্তু তাদের সংখ্যাটা ছিল কম। সমস্ত ফরাসি জনগণের হয়তো 1% হবে। তো 1% ফরাসি জনগণের, যত ফরাসি জনগণ আছেন তার 1% ছিল যাজক, এবং তারা প্রচুর পরিমাণ, প্রভূত পরিমাণ সম্পত্তি তারা রাষ্ট্রের ভোগ করত। বিনিময়ে তারা রাষ্ট্রকে কোনো রকম ট্যাক্স বা কর দিত না। আবার পাশাপাশি দ্বিতীয় সম্প্রদায়টাকে নিয়ে আমি একটু আলোচনা করি। তাহলে প্রথমে কি বললাম? যাজক, এটা হচ্ছে ফার্স্ট এস্টেট। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অভিজাত, যেটাকে বলা হচ্ছে সেকেন্ড এস্টেট। তো সেকেন্ড এস্টেটটা কি না অভিজাত। অভিজাত কারা না রাজার যারা কর্মচারী, প্রশাসনিক লেভেলের লোক, অর্থাৎ রাজাকে শাসন কার্যে যারা সহায়তা করছেন, যারা শাসন পরিকাঠামোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই তারা হচ্ছে এই অভিজাত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অভিজাত সম্প্রদায় ছিল অত্যন্ত নিম্ন রুচি সম্পন্ন। তারা সবসময় সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করত এবং সবসময় নিজেদের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করত। সর্বোপরি একটা রাষ্ট্র থেকে তারা প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি সব ভোগ করত তারা, এবং তারা আসলে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, তাদের যে ক্ষমতাটা এতটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আস্তে 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 রাজা, কিন্তু তারা রাজাকে নিয়ন্ত্রণ করছে। এটাই দুর্ভাগ্য। আসলে একটা রাষ্ট্রের যদি রাজা কারু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়, সেক্ষেত্রে একটা রাষ্ট্র সুস্থ শাসন পরিকাঠামো কখনোই চলতে পারে না। একটা রাষ্ট্রের পক্ষে সেটা কখনো সহায়ক নয়। একটা রাষ্ট্রের এগিয়ে যাওয়ার পক্ষে, একটা রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার পক্ষে একটা অন্তরায় সৃষ্টি করে। এই অন্তরায় সৃষ্টি করতে কে না এই অভিজাত সম্প্রদায়টা। এই অভিজাত সম্প্রদায় সবসময় তারা নিজেদেরকে ক্রমশ ফেলে ফেপে ওঠার জন্য যা করার প্রয়োজন সেইগুলো করে বসতো তারা, এবং আস্তে 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 এটা একটা সুবিধাভোগী শ্রেণীতে পরিণত হয়। তাহলে আমরা দেখো দুটো সম্প্রদায় নিয়ে এখন আলোচনা যে করলাম, সেই দুটো সম্প্রদায় হচ্ছে কিন্তু সুবিধাভোগী সম্প্রদায়। অর্থাৎ ফার্স্ট এস্টেট যাজক, সেকেন্ড এস্টেট কি না সেকেন্ড এস্টেট হচ্ছে অভিজাত। এই দুটো সম্প্রদায় কিন্তু সুবিধাভোগী সম্প্রদায়। দুটো সম্প্রদায় রাষ্ট্র থেকে প্রভূত পরিমাণ সম্পত্তি ভোগ করছে, বিনিময়ে রাষ্ট্রকে কোনো রকম কর দিচ্ছে না, আস্তে 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 নিজেরা ফুলে ফেঁপে উঠছে, এই রকম একটা সম্প্রদায়। এবং তৃতীয় সম্প্রদায়ের জায়গায় আমরা এবারে চলে যাব, অর্থাৎ থার্ড এস্টেট। আমরা এখন দেখব থার্ড এস্টেট কি বা থার্ড এস্টেট কারা। তাহলে ফার্স্ট এস্টেট আমি এই প্রসঙ্গে একটু বলে নিই যে ফার্স্ট এস্টেট 1%, সেকেন্ড এস্টেটও কিন্তু 1%-এর থেকে হয়তো একটু বেশি হবে, কিন্তু তার বেশি নয়। অর্থাৎ সেকেন্ড এস্টেটও দেখলাম সামান্য। এবং তারপরে যে থার্ড এস্টেট আমরা আসছে, একটা প্রভূত পরিমাণ জনসংখ্যা, অর্থাৎ একটা দেশের সিংহভাগ জনসংখ্যা হচ্ছে এই থার্ড এস্টেট। এই থার্ড স্টেটের মধ্যে কারা ছিল? থার্ড স্টেটের মধ্যে ছিল ধরো সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যে কারা? সাধারণ মানুষের মধ্যে ডাক্তার, উকিল, শিক্ষক, কৃষক, মজুর, মুটে, কুলি, চালচুলোহীন মানুষ, এই সব সমস্ত তলার মানুষ। এই তলাটা দেখো কীরকম। কিছু মানুষ ছিল অর্থ সম্পন্ন মানুষ ছিল, কিছু মানুষের প্রচুর পরিমাণ অর্থ ছিল। যেমন দেখো
বুর্জুয়া বলা হচ্ছে এদেরকে। তাহলে বুর্জুয়া এই কথাটার সঙ্গে আমি একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, তাহলে তোমাদের দেখো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যে থার্ড স্টেটের যেসব মানুষের প্রভূত পরিমাণ সম্পত্তি ছিল, অর্থাৎ আর্থিক দিক থেকে বিত্তবান ছিল, সেই সব মানুষগুলো হচ্ছে বুর্জুয়া। তো এই বুর্জুয়া সম্প্রদায় হচ্ছে থার্ড স্টেটেরই একটা অঙ্গ, একটা অংশ, একটা পার্ট। তো আমরা এরপরে চলে যাব যে সাকুলেত বলে একটা সম্প্রদায় আছে এখানে। সাকুলেত অ্যাকচুয়ালি কারা জানো তো? সাকুলেত হচ্ছে যারা চালচুলোহীন মানুষ, চালচুলোহীন ভবঘুরে টাইপের মানুষ, এখানে সেখানে ঘুরে বেড়াতো, যাদের কিছুই ছিল না, মানে আর্থিক দিক থেকে একদম কিছুই ছিল না, এই ধরনের মানুষগুলোকে ফ্রান্সে বলা হতো সাকুলেত। সাকুলেত আসলে ফ্রান্সের ভাষাটাই এইরকম, বুর্জুয়া, সাকুলেত, এই তো। তো এই সম্প্রদায়টা কীরকম দেখো, এই সম্প্রদায়টা একটা কি না, টোটাল এই সম্প্রদায়টা একটা নিষ্পেষিত সম্প্রদায়, একটা শোষিত সম্প্রদায়, বঞ্চিত সম্প্রদায়, লাঞ্ছিত সম্প্রদায়। এই যে তৃতীয় তলার মানুষ যারা ছিলেন, তারা উপর যে দুটো তলা, অর্থাৎ আমরা সেকেন্ড স্টেট এবং ফার্স্ট স্টেট, অর্থাৎ যাজক এবং অভিজাত, এদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক করতে পারতো না। তারা এই দুটো সম্প্রদায়, অর্থাৎ সুবিধাভোগী সম্প্রদায়, আর এটা থার্ড স্টেট যেটা ছিল সেটা হচ্ছে সুবিধাহীন সম্প্রদায়। তাহলে এই থার্ড স্টেটকে সবসময় ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট, অর্থাৎ যাজক এবং অভিজাতরা বারবার তাদেরকে লাঞ্ছিত করত, তাদের কোনো সামাজিক স্বীকৃতি দিত না, সামাজিকভাবে তাদেরকে কোনো পাত্তাই দিত না, তাদেরকে নিচু নজরে দেখা হতো, তাদেরকে ঘৃণ্য নজরে দেখা হতো, তাদেরকে একটা বৈষম্যের শিকার ছিল। একটা রাষ্ট্রে তারা ছিল একটা চরম বৈষম্যের শিকার, সামাজিক দিক থেকে চরম বৈষম্যের শিকার, অর্থাৎ তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্কও তৈরি হতো না, বা কোনো রকম সম্পর্ক রাখতো না, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের মানুষ এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখতো না। আবার দেখো একটা জিনিস, সেখানে আমি যখন তোমাদেরকে বুর্জুয়া নিয়ে একটু আলোচনা করছিলাম, সেখানে দেখো যে এই সম্প্রদায়ের তো অনেক মানুষ আর্থিক দিক থেকে উন্নত ছিল। বুর্জুয়া সম্প্রদায় যারা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে বুর্জুয়াটা পড়ছে, তো তাদের দেখো আর্থিক সঙ্গতি আছে, আর্থিকভাবে তাদের হয়তো আছে, অর্থ আছে, কিন্তু তাদের সামাজিক কোনো ভিত্তি নেই, সামাজিক কোনো প্রতিপত্তি নেই, সামাজিক কোনো সম্মান নেই, একটা চরম বৈষম্যের শিকার তারা। তাই এই যে একটা রাষ্ট্রের সমস্ত জনগণ তারা সমান অধিকার নিয়ে বাঁচবে, এই ভাবনাটা তাদের মনে উদয় হলো। যে এই যে একটা বৈষম্য পূর্ণ সমাজ ব্যবস্থা, যে একটা সমাজ ব্যবস্থা চলছে, সেখানে একটা সম্প্রদায় সামাজিক স্বীকৃতি ভালো, একটা সম্প্রদায় সামাজিক প্রতিপত্তি ভোগ করছে, সামাজিকভাবে তাদের মান সম্মান অনেক বেশি, এটা কিন্তু যে সম্প্রদায়ের কে এইরকম ঘৃণ্য নজরে দেখা হচ্ছে, তাদের মনে একটা ভীষণভাবে প্রভাব সৃষ্টি করছে। তো দিনের পর দিন এই বৈষম্যটা কিন্তু বাড়তে থাকছে, অর্থাৎ এই যে আস্তে আস্তে এটা যখন বৈষম্যটা বাড়ছে, তখন তৃতীয় সম্প্রদায়ের মানুষ সব ঐক্যবদ্ধ হচ্ছে, এবং ঐক্যবদ্ধ হয়ে এই সামাজিক যে বৈষম্য, এই সামাজিক যে সিস্টেম, এই যে পার্থক্য, এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে সেটাকে ধ্বংস করে দিয়ে সেখানে একটা নতুন ভাবনা চিন্তার উদয় ঘটানোর কথা ভাবছে, এবং সেখানে একটা সাম্য অর্থাৎ সমতা বিধান যাতে করা হয়, সামাজিকভাবে সমতা বিধান যাতে সূচিত হয়, তার জন্যে তারা কিন্তু এই বিপ্লবে সামিল হচ্ছে। আমি তোমাদেরকে নিশ্চয়ই দুটো জায়গা আমি বোঝাতে সক্ষম হয়েছি। প্রথম কি না, রাজনৈতিক প্রেক্ষাপট ফরাসি বিপ্লবের। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট। এরপরে আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপট। ইতিহাসের স্টুডেন্ট হিসেবে তোমাদের জানা প্রয়োজন যে একটা দেশের আন্দোলন বলো, বিপ্লব বলো, বিদ্রোহ বলো, যাই বলো, এগুলো যখন ঘটে যায়, অর্থনৈতিক কারণ একটা ইম্পর্ট্যান্ট কারণ হিসেবে কাজ করে। অর্থনৈতিক কারণ যে এই প্রসঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। অর্থনৈতিক কারণ না থাকলে এগুলো হয় না, হবেই, মাস্ট থাকবেই। তো আমরা এখন অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফরাসি বিপ্লব কোন প্রেক্ষাপটে, কোন অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েছিল সেই নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আসলে একটা দেশের অর্থনৈতিক মূল ভিত্তিটা কোথায় এবং কোন জায়গায় সংঘাতটা সৃষ্টি হচ্ছে, এই জায়গাগুলো যখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং সেগুলো যখন আমরা জানব, তখন আমাদের মনের মধ্যে যেসব প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো
নিরসন হবে। তাই অর্থনৈতিক প্রেক্ষাপট আমি এই মুহূর্তে তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা, অর্থনৈতিক প্রেক্ষাপট বলতে দেখো, আমি প্রথমে বলছিলাম যখন সামাজিক কারণ আমি যখন আলোচনা করছিলাম, সেই সামাজিক কারণ প্রসঙ্গে আমি বলছিলাম যে দুটো শ্রেণীতে বিভক্ত হয়েছিল, ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট। এই দুটো স্টেট হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। থার্ড স্টেট যেটা ছিল সেটা হচ্ছে সুবিধাহীন শ্রেণী। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা দেশের একটা রাষ্ট্রের সিংহভাগ সম্পত্তি ভোগ করছে গুটি কয়েক মানুষ, আর বেশিরভাগ মানুষ একটা রাষ্ট্র থেকে বঞ্চিত হচ্ছে অটোমেটিক্যালি। এই যে একটা বৈষম্য, এই যে একটা অর্থনৈতিক বৈষম্য, এই অর্থনৈতিক বৈষম্য ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার অন্যতম কারণ হিসেবে কাজ করতে বাধ্য, এবং সেটাই করেছিল আমরা দেখব 1789 ফরাসি বিপ্লবে। তো আমি এই সুবিধাভোগী শ্রেণী তারা কী সব সুবিধা ভোগ করছে আমি বলছিলাম যে এরা কি কি সুবিধা ভোগ করছে, আমরা একটু এখানটা একটু আলোচনা করে নিই। তারা সুবিধা ভোগ করছে কীরকম না, কোনো রকম তারা কর দিচ্ছে না। ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট অর্থাৎ অভিজাত এবং যাজক তারা কোনো রকম কর দিচ্ছে না রাষ্ট্রকে। বিনিময়ে তারা রাষ্ট্রের কাছ থেকে একটা প্রভূত পরিমাণ সম্পত্তি ভোগ করছে। একটা রাষ্ট্রের অর্ধেকের বেশি সম্পত্তি ভোগ করছে গুটি কয়েক মানুষ, অর্থাৎ সমগ্র ফরাসি জনসংখ্যা যদি আমি মিলাই সেক্ষেত্রে হবে হয়তো 2%, দুটো হয়তো 2% বা 2% থেকে একটু বেশি হতে পারে। তো তারা ভোগ করছে একটা দেশের 50%-এর বেশি সম্পত্তি, কিন্তু তার বিনিময়ে কিন্তু সে কোনো রকম ট্যাক্স দিচ্ছে না, রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছে না, রাজাকে ট্যাক্স দিচ্ছে না। তোমরা জানো যে একটা দেশ কিভাবে চলে না, জনগণ ট্যাক্স রাজকোষে জমা হয়, কর জমা হয়, সেই কর থেকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে খরচ হয় এবং একটা দেশ সেইভাবে সুস্থভাবে চলে। তাহলে একটা জিনিস দেখো, এই যে একটা বৈষম্য, এই সুবিধাভোগী শ্রেণী তারা সুবিধাটা ভোগ করছে, বিনিময়ে রাষ্ট্রকে বঞ্চিত করছে, রাষ্ট্রকে কর দিচ্ছে না, তারা ক্রমশ নিজেদের আখের গুছাচ্ছে, নিজেরা ক্রমশ নিজেদেরকে ফুলে ফেঁপে উঠছে, এবং তারা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে এসে উপস্থিত হয়েছে যেখানে রাজার উপরও তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু এই যে তৃতীয় সম্প্রদায়, যে সম্প্রদায়টাকে আমরা বলছি সুবিধাহীন সম্প্রদায়, সেই সুবিধাহীন সম্প্রদায়টা কি হচ্ছে না, দিন 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 আস্তে 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 তারা হারিয়ে যাচ্ছে, তারা শেষ হয়ে যাচ্ছে, তারা শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, নিপীড়নের শিকার হচ্ছে। এই যে একটা শ্রেণী বৈষম্য, একটা শ্রেণী ক্রমশ অর্থনৈতিকভাবে শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আর একটা শ্রেণী ক্রমশ রাষ্ট্র তাকে অর্থনৈতিক দিক থেকে উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে রাষ্ট্রের যে একটা বৈষম্য, একটা নীতির যে বৈষম্য, এই নীতির যে ফারাক, এই ফারাকটা তাদের মনে একটা ক্ষোভ সৃষ্টি করেছে। অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের মানুষ তারা একটা দেশ চালানোর জন্য সমস্ত রকম কর দিচ্ছে। এই প্রসঙ্গে একটু তোমাদেরকে জানানোর করছি, বোঝানোর চেষ্টা করছি যে কি কি কর দিচ্ছে। তো কি না, টাইদ বলে একটা কর, টাইদ হচ্ছে ধর্মকর। আবার দেখো, ধর্মকরটা কারা আদায় করছে জানো? প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজকরা। তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছে ধর্ম কর নিচ্ছে কারা? যাজকরা। আবার দেখো, টাইলি বলে একটা কর ছিল, টাইলিটা হচ্ছে সম্পত্তি কর, সম্পত্তির জন্য কর দিতে হবে টাইলি। ক্যাপিটেশন বলে একটা কর ছিল যেটা হচ্ছে উৎপাদন কর, ঠিক আছে। গ্যাবেলা তোমরা জানো হয়তো, গ্যাবেলা বলে একটা কর ছিল, গ্যাবেলাটাকে বলা হচ্ছে কি লবণ কর। এছাড়া ছিল করভি বলে একটা কর ছিল, করভি মানে হচ্ছে কি জানো তো, করভি মানে হচ্ছে যে বেগা শ্রম দেওয়া, এটাকে বলা হচ্ছে করভি। বেনালাইট বলে একটা কর ছিল যেটা হচ্ছে শস্য ভানানোর কর। দেখবে শস্য অর্থাৎ গম বা এই ধরনের যে শস্যগুলো আছে, সেই শস্যগুলো কোনো জায়গায় ভানাতে নিয়ে গেছে, ভানানো মানে পেশাই করতে নিয়ে গেছে, তার জন্য একটা ট্যাক্স দেবে, ঠিক আছে। বিভিন্ন নেশার দ্রব্য তার জন্য একটা কর দেবে। এই যে একটা কর ভারে ক্রমশ জর্জরিত করে দিত এই তৃতীয় সম্প্রদায়ের মানুষকে। অর্থাৎ যখন রাজার অর্থের সংকুলন হচ্ছে না, যখন রাজার অর্থের প্রয়োজন হচ্ছে, তখন কি ডাকো তৃতীয় সম্প্রদায়, চাপিয়ে দাও কর, জোর করো, আদায় করো, দেশ চলুক। তার মানে কি হচ্ছে, সময়ের সাথে সাথে এই তৃতীয় সম্প্রদায়টা আস্তে 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 কর ভারে ধুঁকতে থাকছে, অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে মানে খেতে পাচ্ছে না। রুটির জন্য দাঙ্গা সৃষ্টি হয়ে গেছে প্যারিসের রাস্তায়। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, আমার বলা আগে উচিত ছিল। তো
সে ফ্রান্সের রাস্তাতে মানুষ বেরিয়ে পড়েছে, খেতে পাচ্ছে না, বুভুক্ষু মানুষ। এই যে একটা সিস্টেম, যে সিস্টেমটা একটা বৈষম্য সৃষ্টি করেছে, যে বৈষম্যর শিকার তারা, যে বৈষম্যের জন্যে তারা তাদের জীবনকে আর টেনে নিয়ে যেতে পারছে না, তারা কি হচ্ছে, তারা ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে, তারা ক্রমশ ঐক্যবদ্ধ হয়ে এই সিস্টেমকে ভেঙে দিতে চাইছে। সেখানে কি তারা তিনটা মূল মন্ত্র নিয়েছিল, সাম্য, স্বাধীনতা, মৈত্রী। এই তিনটা মূল মন্ত্রকে সামনে রেখে তারা তারা এই রাজার বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে, এটাকে ভেঙে দেওয়ার বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছে এবং এই কী বলবো, এই বিপ্লবের একটা প্রেক্ষাপট রচনা করছে এবং তারা এই তৃতীয় সম্প্রদায়ের মানুষই এই বিপ্লবের মূল হোতা। এইটা গেল। আমি দেখো অর্থনৈতিকভাবে দেখো কীভাবে শোষিত হচ্ছে। আমি এই প্রসঙ্গে দেখো একটু হিসাব দিই, তাহলে তোমাদের পক্ষে আরও বোঝার সুবিধা হবে। যেমন ধরো একজন কৃষক চাষ করছে, চাষ করতে তার যে পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে, তার ফসলের সে পাচ্ছে 1/5 4 ভাগ দিয়ে দিতে হচ্ছে কর হিসেবে। তার মানে কি, যে 1/5 সে এত কষ্ট করলো, এইভাবে ফসল ফলালো, কিন্তু সে পাচ্ছে কত, 1/5। তাতে চলবে কি করে তার? যার ফলশ্রুতিতে তারা এই সিস্টেমটাকে ভেঙে দিতে চাইছে এবং কাতারে কাতারে এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উচ্ছেদ করে দেওয়ার ভাবনায় ভাবিত হয় এবং তারা বিপ্লবের প্ল্যাটফর্মে এসে উপনীত হয়। এছাড়া দেখো অর্থনৈতিক কারণ আমরা যখন বলছি, সেখানে আরও অর্থনৈতিক ব্যাপারগুলো আমি একটু আলোচনা করে নিই। যেমন দেখো কি না, রাজপরিবারের বিলাসিতার খরচটা কোন জায়গা থেকে আসছে? সাধারণ মানুষের কাছ থেকে জোর করে তারা ট্যাক্স আদায় করছে। সেই ট্যাক্সে তারা যথেচ্ছভাবে একদম খরচ করছে, বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছ? এই তৎকালীন সময়ে যিনি রাজা ছিলেন ষোড়শ-লুই, অর্থাৎ আমরা যখন এই বিপ্লবটা হচ্ছে তখন ছিলেন ষোড়শ-লুই রাজা ছিলেন। ষোড়শ-লুইয়ের যে রাজপরিবার, ষোড়শ-লুইয়ের স্ত্রীর নাম একটু জেনে রাখো, ম্যারি অ্যান্তোয়ানেটস। তিনি ছিলেন অস্ট্রিয়ার যুবরাজ লিওপোল্ডের ভগিনী, অর্থাৎ ওনার বোন, অস্ট্রিয়ার রাজা ছিলেন। তো এই প্রসঙ্গে একটু এইখানটাতে আমি যেহেতু অস্ট্রিয়ার রাজার কথা বললাম, এই প্রসঙ্গে আরও একটু কথা বলে নিই। তৎকালীন সময়ের ইউরোপ তথা সারা পৃথিবীর প্রায় সমস্ত দেশেই কিন্তু এই ধরনের শাসন ব্যবস্থা কায়েম আছে। ইউরোপের সব জায়গাতেই কিন্তু এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম আছে, সব জায়গাতেই রাজা আছে। বুঝতে পেরেছ? তো এখানে এই রকমভাবে বৈষম্যমূলক কর ব্যবস্থা এবং এই যে রাজপরিবারের যে বিলাসিতায় যে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়, এই ব্যয়ের অর্থটা কিন্তু এই সাধারণ মানুষের কাছ থেকে জোর করে তোলা হয়, সাধারণ মানুষের উপর ট্যাক্স চাপিয়ে দেওয়া হলো। তাহলে এই বিলাসিতার জন্যে একটা প্রভূত পরিমাণ অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে নেওয়া হচ্ছে। বোঝা গেল? নেক্সট যে জায়গাটা আমি একটু বলার চেষ্টা করব, সেটা হচ্ছে এই সময়তে রাজাদের কিছু ভ্রান্ত নীতি। দেখবে আমি ভ্রান্ত নীতির কথা বলছিলাম, যে ভ্রান্ত নীতি কীরকম। এইখানে দেখো একটা খুব খারাপ একটা ভ্রান্ত নীতি নিয়ে নিল কি অর্থনৈতিক দিক থেকে। সেটা কি, এই সময়তে দেখো একটা ইংল্যান্ড, এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হচ্ছে, তো আমেরিকার স্বাধীনতা অর্থাৎ আমেরিকাকে পরাধীন করে রেখেছিল। তোমরা হয়তো জানবে, যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে আমেরিকাকে কারা পরাধীন করে রেখেছিল? ইংল্যান্ড। যারা আমাদেরকে পরাধীন করে রেখেছিল, আমাদের দেশকে পরাধীন করে রেখেছিল 190 বছর, পরাধীনতার নাগপাশে বন্দি করেছিল আমেরিকাকে, অর্থাৎ ইংল্যান্ড আমেরিকাকে পরাধীন করে রেখেছিল। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ একটা যুগান্তকারী ঘটনা ইতিহাসে। তো সেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স কিন্তু জড়িয়ে পড়ছে। ফ্রান্স কিভাবে জড়িয়ে পড়ছে? ফ্রান্স আমেরিকাকে সাপোর্ট করছে, আমেরিকাকে সহায়তা করছে, আমেরিকার পাশে এসে দাঁড়াচ্ছে, যার ফলশ্রুতিতে কি ফ্রান্সের প্রচুর পরিমাণে অর্থ সেখানে ব্যয় হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে খুব ডামাডোল অবস্থা, একটা দেশ অর্থনীতির দিক থেকে ঢুকছে ক্রমশ, অথচ কি একটা ভ্রান্ত নীতি নিয়ে নেওয়া হলো কি না, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে আমেরিকাকে সাপোর্ট করতে হবে। সেখানে সৈন্যরা গিয়ে পরে সেখানে সাহায্য করলো, অর্থনৈতিক দিক থেকে রাজভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে অর্থ সেখানে কিন্তু চলে গেল, যার ফলশ্রুতিতে কিন্তু আবার আর্থিক দিক থেকে একটা দৈন্যতার সম্মুখীন হলো রাজকোষ, দেশ, রাষ্ট্র। তার ফলে কি হলো, অর্থনৈতিক দিক থেকে আরও পিছিয়ে গেল, অনেকটা পিছিয়ে গেল। ঠিক আছে, এইরকম অনেকগুলো ব্যয়বহুল যুদ্ধে
কিন্তু ভ্রান্ত নীতির জন্য তারা কিন্তু জড়িয়ে পড়েছে। এই প্রসঙ্গে দেখো একটু মনে করিয়ে দিই তোমাদেরকে, যেটা হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের বিরোধ হয়েছিল, ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের সেই রকম যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে হেরে গিয়েছিল ফ্রান্স। ফ্রান্সকে আমাদের দেশ থেকে চলে আসতে হয়েছিল। তোমরা এটাও জানো, আমরা আরও যখন পড়াবো সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে আমাদের দেশে ফ্রান্সেও এসেছিল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, কিন্তু ইংল্যান্ড স্থায়ীভাবে কায়েমটা করতে পেরেছিল। এই মোটামুটি আমাদের অর্থনৈতিক দিক। আবার দেখো এই সময়তে আবার দেখো দ্রব্যমূল্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, মানুষের কিন্তু আয় বাড়ছে না এই ফরাসি বিপ্লবের প্রাক মুহূর্তে, যার ফলশ্রুতিতে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, একেই তো অর্থাভাব, তারপরে আবার দ্রব্যমূল্য বৃদ্ধি, যার ফলশ্রুতিতে মানুষের মনে মানে মানুষ আর কিছুতেই বাঁচার আশাটুকু পাচ্ছে না একটা রাষ্ট্রের কাছ থেকে। তারা বৈষম্য তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, এমনভাবে তাদের পিঠ ঠেকে গেছে, সেই জায়গা থেকে তারা উত্তরণের কথা ভাবছে, সেই জায়গা থেকে তারা বেরোনোর চেষ্টা করছে। আবার দেখো এই সময়তে আরেকটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে কি না, ফসল অজন্মা হয়েছিল তার আগের বছর, অর্থাৎ 89-এর আগে ফসল অজন্মা হয়েছিল, ফসল ফলেনি ওখানে, যার ফলশ্রুতিতে কি হচ্ছে না আর্থিক এই মানে শস্য জন্য একটা হাহাকার দেখা দিয়েছে, কিন্তু করটা দিতে হবে। এই যে একটা ব্যাপার, এই যে একটা অমানবিক ব্যাপার, এই অমানবিক জায়গা থেকে তাদের নিজেদেরকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এই সিস্টেমটাকে ভেঙে দেওয়ার জন্য, একটা ঘুণ ধরা সিস্টেম, একটা ভঙ্গুর রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা বৈষম্যপূর্ণ সামাজিক ব্যবস্থা, একটা রাজনৈতিক দিক থেকে একটা দেউলিয়া অবস্থা থেকে ফ্রান্সকে মুক্ত করার জন্য তৎকালীন সময়ের সমস্ত নিচুতলার মানুষ যারা ছিলেন তারা সংঘবদ্ধ হয়, এবং সংঘবদ্ধ হয়ে তারা বিপ্লবের প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়, এবং তারা বিপ্লবের মাধ্যমে সাম্য স্বাধীনতায় মৈত্রীকে প্রতিষ্ঠা করার দৃঢ় সংকল্প নেয়। তাদের এটাই ছিল মূল মন্ত্র। আমি এই প্রসঙ্গে তিনটায় যে মূল মন্ত্রটা ছিল সেটা নিয়ে একটু কথা বলে নিই। কি না, মূল মন্ত্র কি ছিল? সাম্য। সাম্য মানে তারা এটাই চেয়েছিল যে সমতা, অর্থাৎ সমান অধিকার, অর্থাৎ একটা শ্রেণী ব্যাপকভাবে রাষ্ট্রের কাছ থেকে অধিকার পাবে, তারা ক্রমশ ফুলে ফেঁপে উঠবে, আর একটা শ্রেণী দিন দিন নিষ্পেষিত হবে সমস্ত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এই বৈষম্যটা তারা ভেঙে দিতে চেয়েছিল, এখানে সমতা বিধান করতে চেয়েছিল তারা। এটা ছিল সাম্য। স্বাধীনতা বলতে কি? স্বাধীনতা বলতে এটা, অর্থাৎ তাদের তো কোনো স্বাধীনতাই ছিল না। আমি যে বলছিলাম যে লেটার দ্য ক্র্যাশে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারত তারা, যখন তখন যাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, ইচ্ছে করলে ছাড়তে পারতো, না ছাড়লে না পারতো। কি হতো না, বাস্তিল দুর্গ ছিল, বাস্তিল দুর্গে তাদেরকে হয়তো হত্যা করা হতো। আমি বাস্তিল দুর্গ প্রসঙ্গে পরবর্তী ক্ষেত্রে আমি আসবো, পরপর স্টেপ অনুযায়ী আমি আলোচনা করে যাব ক্রমান্বয়ে। তো এই রকমভাবে তার মানে কি, এই যে একটা তাদের কোনো স্বাধীনতা নেই, কোনো দিক থেকে স্বাধীনতা নেই, তাদের রাজনৈতিক স্বাধীনতা নেই, ধর্মীয় স্বাধীনতা নেই, তাদের বাঁচার স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতা নেই। এই স্বাধীনতাটা তারা চেয়েছিল। আমি প্রথমে বললাম যে সমতাটা চেয়েছিল সাম্য, আর স্বাধীনতাটা চেয়েছিল। আর মৈত্রী বলতে কি, একটা দেশ সংঘবদ্ধভাবে সুসম্পর্ক বিরাজ করবে যখন, তখনই একটা দেশ ক্রমশ উন্নত থেকে উন্নততর পর্যায়ে উন্নীত হবে। তাই এখানে তারা এই মৈত্রী অর্থাৎ একটা সৌভ্রাতৃত্ববোধের বলয়ের মধ্যে আবদ্ধ হতে চেয়েছিল, এবং এই আবদ্ধ হয়ে সাম্যকে প্রতিষ্ঠা করে স্বাধীনতার একটা প্রস্ফুটিত সকাল দেখতে চেয়েছিল তারা। এবং সেই প্রস্ফুটিত সকাল দেখার অভিপ্রায় নিয়ে তারা এই দীর্ঘদিনের চলে আসা যে সিস্টেম, দীর্ঘদিনের চলে আসা যে ভঙ্গুর শাসন ব্যবস্থা, দীর্ঘদিনের চলে আসা যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া রাজতন্ত্র, দেউলিয়া হয়ে যাওয়া অর্থনৈতিক সিস্টেম, দেউলিয়া হয়ে যাওয়া সামাজিক বৈষম্য, তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তারা বিপ্লবের ভিত্তিভূমিতে এসে উপস্থিত হয়েছিল, এবং বিপ্লবের মাধ্যমে সাম্য স্বাধীনতা মৈত্রীকে তারা মৈত্রীর জয়গান গাইতে চেয়েছিল এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের মানুষ এই জন্যেই বিপ্লবে সামিল হয়েছিল। আমি পরবর্তী ক্ষেত্রে আবার কারণ আছে, যে কারণগুলো আজকে বাদ চলে যাচ্ছে, আমি পরের ভিডিওতে তোমাদেরকে সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, একটা মূল ইম্পর্ট্যান্ট কারণ, সেটা হচ্ছে দার্শনিক কারণ, এটা আমি পরের দিন করব। আজ
আপাতত এই পর্যন্তই। সবাই যদি তোমাদের ভালো লাগে আমাকে জানিও, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি আরও উৎসাহিত হব এবং পরবর্তী ক্ষেত্রে আমি যে পুরো আমাদের যে 9-এর সিলেবাস আছে সেই সিলেবাসটা যতটা সম্ভব তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায় তার একটা প্রয়াস দেখাবো। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। আবার পরের ভিডিওতে